কেন্দ্রের শিক্ষা বিভাগের মধ্যে সই হয়েছে এবং এই জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে আগের সরকারের একটা গড়িমসি ছিল বিষয়টা। অবশ্যই যে চালু চালু শোনা যাচ্ছে যে জাতীয় শিক্ষানীতি মানে মৌ স্বাক্ষর হয়ে গেছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। দেখুন, যে কোনোভাবেই হোক আমাদের নির্দিষ্ট কিছু বিষয়ে আপত্তি এবং প্রতিবাদ আছে। ভোটার লিস্ট, ভোটের পদ্ধতি, গণনায় লুট, কিন্তু একটা সরকার ক্ষমতায় এসেছে এবং তারা এখন তাদের মতো করে চালাচ্ছেন। কেন্দ্রে যে সরকার আছে তাদেরই দল এখানে সরকার করেছে। ফলে কেন্দ্রীয় যে শিক্ষা নীতিটা ছিল সেগুলো সম্পর্কে আমাদের যেখানে যা বক্তব্য সেগুলো আমরা স্পষ্ট করে জানিয়েছিলাম। তো তারা সেটাই এখানে চালু করতে উদ্যোগ নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তো আমাদের দল গোটা বিষয়টায় নজর রাখবে এবং যেখানে সেটা ছাত্রছাত্রী বা সিস্টেমটার স্বার্থ বিরোধী হবে সেই জায়গাগুলো আমাদের বিশেষজ্ঞরা নেতৃত্ব নজর রাখছেন এবং যেখানে যেখানে মনে হবে সেটা প্রতিবাদের যোগ্য সেই মতো করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হবে। অন্যদিকে চিংড়িঘাটা মেট্রোর কাজও আটকে ছিল নাকি এই রাজ্য সরকারের আপত্তিতে বা অসহযোগিতা, সেটাও শুরু হয়েছে পুরো। দেখুন, ওখানে একাধিক সমস্যা ছিল। সেটা প্রশাসনিক সমস্যা, সেখানকার যারা প্রশাসন তারা ওটা বলতে পারবেন। তো সেটা যদি এরা কাজটা করেন তো তাহলে সেটা কাজটা চলছে। ফলে যে সমস্যাগুলি ছিল এমনিতেও কাজটা বন্ধ ছিল না, কোনো কারণ সমস্যা, এটা প্রশাসনিক বিষয়, এটার সঙ্গে তো রাজনৈতিক কোনো কারণও নেই। তো প্রশাসনিক যে যে সমস্যাগুলো ছিল সেগুলো যদি সমাধান করে কেউ চালু করতে পারেন তো করবেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল নেতার নির্দেশে তার মেয়েকে নাকি মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, তার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়ার প্ল্যানিং হয়েছিল। ফিরহাদ হাকিমের নাম করে বলছেন যে এরা সবাই ষড়যন্ত্র করেছেন এবং শ্রমিক এবং শুভেন্দুর ভূয়সী প্রশংসা করছেন তিনি। দেখুন, এটা আমি একেবারেই এই নিয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ আমি বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি জানি না, আমি শুনিনি। কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন অনেকেই সমালোচনা নানা ধরনের তাদের বক্তব্য রাখছেন, সেগুলো কতটা কী বিষয় সব ব্যাপারে মন্তব্য করার কোনো মানে হয় না। ফলে বৈশাখী দেবী কি বলেছেন সেটা না জেনে এসব বিষয়ে মাথা ঘামাবো। পার্ক সার্কাসে দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা রাস্তায় নেমেছিলেন, তাদের সাথে পুলিশের একটা বাকবিতণ্ডা হয়, অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু পুলিশও আহত হয়েছে। দেখুন, দু একটি বিষয় একটু ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে বোধহয় এগোলে প্রশাসনের ভালো হবে। যেমন এরকম দু একটি বিষয় এসে যায় যে বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর, যেগুলোর সঙ্গে অনেক মানুষের আবেগ, রীতি এবং অভ্যাস জড়িত এবং কিছু বাস্তব সমস্যা জড়িত, স্থানাভাবের সমস্যা জড়িত, এই ধরনের ব্যাপার থাকে। এবং সেগুলো সেই আবেগ এবং স্পর্শকাতর বিষয়গুলি যদি আচমকা রাতারাতি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে কিছু মানুষের অসুবিধা হতে পারে। যদিও সকলেই সহযোগিতা করছেন এবং কেউই চান না কোনো আইন শৃঙ্খলার অবনতি বা কোনো কেউ হোক, কিন্তু একটু মানুষকে বুঝিয়ে বিষয়টা একেবারে ওভারনাইট এই ছিল এই হবে এবং সেখানে যে প্র্যাকটিক্যাল সমস্যাগুলো আছে সেগুলো বুঝে এবং না বুঝিয়ে যদি একটা কার্যকর করার চেষ্টা হয় তাহলে কোথাও কোথাও একটু বিভ্রান্তি হতে পারে। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এই 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 বিভ্রান্তিগুলি তারা কাটিয়ে এই বাস্তব সমস্যাগুলি মানুষকে বোঝাবেন, কমিউনিকেট করার চেষ্টা করবেন। সবটা তো বলপ্রয়োগে হয় না। অন্যদিকে হাওড়াতেও বুলডোজার চলছে। দেখুন, এই ব্যাপারটা খুব স্পষ্ট বক্তব্য আছে। এই যে হকার বা যারা বিক্রি করেন, এই যে উচ্ছেদ, একটা যুক্তি হচ্ছে পরিষ্কার করা, পরিচ্ছন্নতা সরিয়ে দেওয়া ইত্যাদি, সেগুলো আমরাও সবসময় জোর দিয়েছি। বিউটিফিকেশনে কলকাতা নিশ্চিতভাবে অনেক শহরের থেকে ভারতবর্ষের কলকাতা শহরে এগিয়ে আছে। তো এখন যদি হঠাৎ স্টেশনে, বিশেষ করে হাওড়া, শিয়ালদা, সোনারপুর, যেগুলো শোনা যাচ্ছে কার্যত বিনা নোটিসে যারা ছোট ছোট ব্যবসায়ী, হকার, তাদের রুটি রোজগারের উপর বুলডোজার চলে বা একেবারে আগ্রাসী মনোভাব নিয়ে উচ্ছেদ হয়, তাহলে কিন্তু বহু গরিব মানুষ, শ্রমজীবী মানুষের সংসারে কিন্তু হাত পড়ে যাচ্ছে। সময় দিয়ে বুঝিয়ে বিকল্প ব্যবস্থা করার জায়গাটা রাখা বোধহয় দরকার ছিল।
আচমকা দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে পরিচ্ছন্নতা, কিন্তু এটাও ভাববেন যে মানুষটি বিক্রি করছে, যে মানুষটি একটা দোকানে ছোট ব্যবসা নিয়ে বসে আছে, তো তার যেমন রুটি রুজি ব্যাপার রয়েছে তার সংসারের, আবার যে পথচারী তার কাছ থেকে কিনছেন তিনি যতটা সস্তায় পাবেন ওই একই জিনিস যদি একটু বড় দোকানে গিয়ে কিনতে হয় তাকেও কিন্তু বেশি দাম দিতে হবে। ফলে নিশ্চিতভাবে পরিচ্ছন্নতা, এই এলাকা দখলমুক্ত করা এতদিন করেননি কেন? রেলের জায়গাগুলো তো রেলেরই ছিল, কেন্দ্রীয় সরকার তো বিজেপিরই ছিল, তা এতদিন ধরে তাদের বিকল্প ব্যবস্থা করতে দিলেন না কেন? যেভাবে দমন পীড়নের মাধ্যমে আচমকা বিনা নোটিশে এতগুলি গরিব মানুষের সংসারে হাত দেওয়া হচ্ছে, এই জায়গাটায় মানবিকতার বোধহয় প্রয়োজন ছিল। আমরাও চাই পরিচ্ছন্ন রাস্তা, আমরাও চাই গতিশীল পথচারীদের জন্য, কিন্তু আমাদের মতো দেশে যদি সব গরিব মানুষের রুটি রোজগারে এইভাবে হাত দেওয়া হয় তাহলে সেটা সেই পরিবারগুলির ক্ষেত্রেও তো অত্যন্ত একটা বিপজ্জনক। যে সমস্ত ছবি আসছে, যে সমস্ত আর্তনাদ আসছে, তাদের বোধহয় একটু সময় দিয়ে একটা বিকল্প ব্যবস্থা করে দিয়ে এই ধরনের পদক্ষেপ হলে ভালো হতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরুণ বিশ্বাস এদের বাড়িতে যে অতিরিক্ত নিরাপত্তা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হবে, সঙ্গে অন্যান্য যারা আছেন আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। আমি কালকে একটি নোটিশ দেখেছি, তাতে আমার নামও আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস থেকে শুরু করে যাদের যাদের নাম আছে, আমি খুব পরিষ্কারভাবে বলি যে আমি ব্যক্তিগতভাবে, এটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার, তারা কি করবেন তাদের বিষয়, এই নিরাপত্তা এটা তাদের বিষয়, সকলের বিষয়ে আমি মন্তব্য করতে পারি না। আমি আমারটুকু বলতে পারি, আমি কিন্তু প্রাক্তন রাজ্য সরকার নিজে থেকে যে আমায় নিরাপত্তা দিয়েছেন বিষয়টা একদমই তা নয়। কোনো একটি মামলার সূত্রে কোনো একটি যৌথ জিজ্ঞাসাবাদের পর আমি মহামান্য আদালতের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। সিবিআই আপত্তি করেনি, শুধু সিবিআই বলেছিল যে নিরাপত্তা দেওয়ার পরিকাঠামো তাদের নেই। তখন মহামান্য আদালত পুলিশকে নির্দেশ দেন আমাকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করতে, এবং তার ভিত্তিতে আমাকে এই সরকার মানে পুলিশের নিরাপত্তাটি দেওয়া হয়েছিল। ফলে আমি এটুকু বলতে পারি যে ওনারা নিরাপত্তা দেবেন কি দেবেন না ওদের ব্যাপার, উনি আমি ভাবিও না, চিন্তাও করি না, কিন্তু যদি আমার নিরাপত্তায় কোনো মডিফিকেশন আনতে হয় তাহলে ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলারে নয়, কোর্টে গিয়ে পিটিশন দিয়ে মডিফাই করা উচিত ছিল। এ ব্যাপারে আমার আইনজীবী অয়ন চক্রবর্তী কাল পুলিশকে যা চিঠি দেয়া দিয়ে দেবে। ওনারা দেবেন কি দেবেন আমিও নিয়ে মাথাও ঘামাই না, আমি দিব্যি এমনিতেই ঘুরে বেড়াই, আমার ওসব লাগে না, আমি মানুষের সঙ্গে মিশি, কিন্তু যেটা কোর্টের অর্ডারে পাওয়া সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে আমার নাম রাখার কোনো এখতিয়ার পুলিশের নেই। তবে আমি যেটুকু শুনেছি, আমি যেহেতু নির্বাচিত বিধায়ক, ফলে নির্বাচিত বিধায়কের যে পিএসও ইত্যাদি সেগুলো ওনারা সরাচ্ছেন না। বলছি, শ্রমিক ভট্টাচার্য আজকে বলছেন যে রক্তস্নানের মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের খুনের মাধ্যমে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। দক্ষিণ চব্বিশ পরগনায় ওনারা এর আগে আক্রান্ত হয়েছেন, তাই ওই দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে যেতে পারতেন না, এরকম অভিযোগ করছেন, কি বলছেন? দেখুন, এখন ওনারা জিতেছেন, ফলে শ্রমিকবাবু যা মনে হচ্ছে এখন তা বলছেন। এখন ওনাদের কয়েকটা দিন ওনাদের বলার সময়, এখন একটা মানুষও দেখবেন, মানুষও বুঝবেন। নিশ্চিতভাবে উন্নয়ন বিপুল পরিমাণ হয়েছে, মানুষ খুশি ছিলেন, কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনার জন্য সামগ্রিকতাকে দায়ী করার তো কোনো অর্থ হয় না। ফলে শ্রমিকবাবু আমার মনে হয় যেটা বলছেন তার সঙ্গে গ্রাউন্ড রিয়ালিটির বোধহয় পুরোটা সম্পর্ক নেই। এখন কোথাও ওনার দল এখন ক্ষমতায় এসছে, যেভাবেই হোক ক্ষমতায় এসছে, তো ক্ষমতায় আসাটা কি খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে? ইলেকশন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দিয়ে 32 লক্ষের বেশি ভোটার এখনো ভোটার লিস্টে নেই, মেশিন নিয়ে অভিযোগ আছে, গণনার সময় লুট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, তাহলে সেটা কি গণতান্ত্রিক? তো ক্ষমতায় আসাটাই তো গণতান্ত্রিক নয়। ফলে এখন ওনারা এসেছেন তাই ওনারা এইসব কথাবার্তা বলছেন। বলছেন যে তিনি বলেছিলেন ডিজে বাজাবেন,
বলছেন যে উনি বলেছিলেন হারমোনিয়াম এমনকি জলতরঙ্গ বাজাতে পারেন। তিনি এখন বাড়িতে বা তারা এখন বাড়িতে প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস করছেন, বাড়িতে ঘুষি চালাচ্ছেন, এইসব বলছেন। দেখুন, এটা শ্রমিকবাবুর মন্তব্য। আমরা রয়েছি তৃণমূল কংগ্রেসে, যথাসম্ভব নিজের এলাকায় যাওয়া, ঘর ছাড়া কর্মীদের পাশে থাকা, থানায় যাওয়া, পুলিশ প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেশনের মাধ্যমে তাদের কর্মস্থলে এবং বাসস্থানে ফেরানো। আমাদের বহু পার্টি অফিস ওনারা দখল করে নিয়েছেন আচমকা। আমাদের সমস্যা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, আর শ্রমিকবাবুদের সমস্যা হচ্ছে পোস্ট পোল বিজেপি। তো এখন এই পোস্ট পোল বিজেপিরা ওখানে গেছেন, এবং তাদেরকে সামনে রেখে বিজেপির লোকেরা আমাদের পার্টি অফিস দখল করছেন, এবং ওনাদের যে শান্তির বাণী দেওয়া যেসব বিবৃতি, সেগুলো তো স্থানীয় স্তরে এলাকায় খুব একটা সঞ্চারিত হচ্ছে না। ফলে আমাদের পার্টি অফিসগুলো ওনারা নিয়ে নিচ্ছেন, তো সেগুলোও তো আস্তে আস্তে আমাদেরকে মুক্ত করতে হবে। এবং তারা যদি, পুলিশ সহযোগিতা করছে না বহু ক্ষেত্রে, বাজারের দোকান নিয়ে নেওয়া হচ্ছে, তৃণমূলের এজেন্ট বসেছিল বলে তাকে মাছ বিক্রি করতে দেওয়া হবে না, তৃণমূলের এজেন্ট বসেছিল বলে তাকে হাসপাতালে কাজে ঢুকতে দেওয়া হবে না। এবার আমরাও চাই না এ নিয়ে উত্তেজনা হোক বা রাজনৈতিক কোনো বড় হোক, আমরাও সমস্ত রকম আলোচনার মাধ্যমে সেগুলো করার চেষ্টা করছি। এখন উনি কাকে কি টার্গেট করে বলছেন, নাম করে বললে বুঝতে সুবিধা হয়। বলছি যে মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনেছেন, টোটো হকার এদের থেকে যে তোলা তো থানায় যেতে বলছেন, থানা সুরক্ষা দেবে বলছেন, কি বলবেন? দেখুন, এখন একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে। আমি আবার বলছি, এই সরকারের আসার পদ্ধতি, ভোটার লিস্ট, ভোটের মেশিন এবং বিশেষভাবে কাউন্টিংয়ের লুপ, এই নিয়ে আমাদের দলের বক্তব্য আছে। কিন্তু বাস্তব হলো, একটি সরকার ক্ষমতায় এসছে এবং নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব এসছে। এখন প্রথম থেকেই তারা যা বলবেন, তো সব কিছুতে নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়াটা মানুষ বোধহয় ভালোভাবে নেবেন না। ফলে এই ধরনের কথাগুলো শুনতে ভালো, কিন্তু এর পরে তাদের দলের লোকেরা সেগুলি মানবে কি মানবে না, তাদের অন্য রাজ্যে যে সরকার আছে সেখানে কি কি ঘটনা ঘটছে সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে এই নতুন হানিমুন পিরিয়ডে যা বলবেন শুনতে ভালো লাগবে, যা দেখাবেন এখন দেখতে হবে। কিন্তু প্রথম থেকেই যদি সবটা নেগেটিভ কোনো রিয়াকশন দিই, তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। আমরাও নজর রাখছি, মানুষও নজর রাখছেন। প্রথম এগুলো দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, কিন্তু তারপরে আদি বিজেপি, তৎকাল বিজেপি এবং পোস্ট পোল বিজেপি মিলে কি করবে, সেটা মানুষও নজর রাখবেন। একই কথা উনি কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত প্রকল্প, তাতে টাকা ট্রান্সফারের প্রমাণ পেলে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। বুঝতে পারবেন, কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত প্রকল্প পাওয়ার জন্য টাকা দিতে হচ্ছে কাউকে, এরকম কোনো টাকা ট্রান্সফার হয়েছে সেরকম কোনো কিছু? সেটা যদি কেউ করে থাকে সে তো আপত্তিকর, যে কোনো সরকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে আমাদের একটা জিনিস প্রমাণিত, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক স্কিম ঘোষণা করেছেন, সেগুলিকে ভাতা চাই না, ভিক্ষা চাই না যারা বলেছেন, তারা কিন্তু আজকে মেনে নিচ্ছেন যে ওগুলি সঠিক পদক্ষেপ ছিল, সেগুলিকে রাখতে হচ্ছে, বরং বলতে হচ্ছে আমরা এত বাড়াবো। তো যারা বলতেন ভাতাজীবী হতে চাই না, তারাই বলছেন একটু ভাতা বাড়াবো। আগের সরকারের সমস্যা ছিল, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখেছিল, ইচ্ছা থাকলেও বাড়াতে পারছিল না। এবার নিজেদের সরকার, ফলে আটকে রাখা টাকা চলে আসবে, সেই জায়গায় তারা বাড়াবার কথা বলছেন। কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে মাঝখান থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প বা স্কিমগুলি বিজেপি এবং বিরোধীরা অপমান করে এসেছেন, আজ সেগুলি যে ঠিক ছিল সেগুলি অব্যাহত থাকছে, তারাই সেটার মান্যতা দিচ্ছেন, স্বীকার করে নিচ্ছেন, সেটার উপরই বাড়াবার কথা বলছেন। এবার আমরা দেখব যে মূল উপভোক্তা যেন কমে না যায়। আপনারা বলছেন ৩,০০০ টাকা দেব, দিন, উপভোক্তা যেন কমে না যায়, কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, লক্ষ্মীর ভাণ্ডার বঞ্চিত না হয়, স্বাস্থ্যসাথী, আপনারা আয়ুষ্মান ভারত করবেন, স্বাস্থ্যসাথী সবাই পেতেন, আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়ায় বহু মানুষ পাবেন না। আমাদের বক্তব্য, যে স্কিমগুলিতে যতজন উপভোক্তা ছিলেন
মানুষ যে উপকারটা পেতেন, নানা রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস বসিয়ে উপভোক্তা কমানো চলবে না।